রাত তখন কত তা বলতে পারবো না, কেননা আমি ঘড়ির দিকে তাকাইনি। হঠাৎ কলিং বেলটা বেজে উঠতেই ঘুম ভেঙে গেল। জিরো পাওয়ারের আলোটা জ্বলছিল, তাই সুখসজ্জা ছেড়ে টিউবলাইটের সুইচটা অন করলাম। আলো জ্বলে উঠতেই কলিং বেল থেমে গেল। দরজা খোলার আগে সাড়া দিলাম, কে? বাইরে টকটক শব্দ। আবার বললাম, কে? একবার দরজাটা খুলুন না। নারীর কণ্ঠস্বর শুনতে পেলাম। এই প্রচণ্ড শীতের রাতে কে রে বাবা? বললাম, কাকে চাই? নিশ্চয়ই কোনো ডেলিভারি কেস। গাইনি হওয়ার বড় জ্বালা, অথচ উপায় নেই। প্রসূতি এবং নবজাতকের জীবন মরণ সমস্যা হলে যেতেই হবে। এই মফস্বল শহরে আমি আসবার পর থেকে ঠাকুরের কৃপায় একবারও ব্যর্থ হইনি। আমার হাতে যেসব শিশু জন্মগ্রহণ করেছে তারা সবাই সুস্থ। কাজেই এই অঞ্চলের ডাক্তার হিসেবে আমার যথেষ্ট সুনাম হয়েছে। আমি চোর ডাকাত বা দুষ্ট লোকের ভয় করি না। তার কারণ এখানকার মানুষজন খুব ভালো। এরা আর যাই করুক না কেন আমার কোনো ক্ষতি করবে না, করলে এরাই বিপদে পড়বে। আমি গভীর রাতে এলাকা থেকে বহু দূরে ভাঙা বাড়ির এক কোণে পড়ে থাকা যন্ত্রণাকাতর ভিখারিনীকেও বিনা পারিশ্রমিকে সন্তান প্রসব করিয়ে এসেছি। আবার অনেক প্রসাদোপম অট্টালিকার ভেতরেও বৃষ্টি বাদলা মাথায় নিয়ে হাজির হয়েছি মধ্যরাতে। আবার টকটক শব্দ। দরজাটা খুলুন। আমি নির্ভয় দরজা খুললাম। দরজার সামনে বোরখা ঢাকা এক মহিলা দাঁড়িয়ে আছে। এই প্রচণ্ড শীতে শিরশির করে কাঁপছেন তিনি। বলুন, আপনি কি ডক্টর সেন? আমি একটা ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে চাই। ভেতরে আসুন। মহিলা ভেতরে এলে দরজা বন্ধ করলাম। যদিও এটা আমার নীতি বিরুদ্ধ, তবু করলাম। রাত গভীর এবং শীতের দাপট বেশি বলে। সারা গায়ে শালটা মুড়ি দিয়ে আরাম কেদারায় বসে মহিলাকে বসতে বললাম। মহিলা বসতে বসতে বললেন, এমন অসময় আপনাকে ঘুম থেকে উঠিয়ে সত্যিই খুব অন্যায় করেছি, অথচ বিশ্বাস করুন এছাড়া কোনো উপায় ছিল না। আমি কিছুই বুঝতে পারলাম না ব্যাপারটা কি। কে এই রহস্যময়? এত রাতে আমাকেই বা তার কিসের প্রয়োজন? তবে এই মুহূর্তে আমাকে যে শীতের কামড় খেয়ে বাইরে যেতে হবে না তা বেশ বুঝতে পারলাম। শুধু বুঝতে পারলাম না এই বোরখার আড়ালে যিনি লুকিয়ে আছেন তিনি কি রকম, কুমারী না সধবা, যুবতী না বিগত যৌবনা। তবে তার শ্বেত শুভ্র দুটি হাত ও পায়ের পাতা দেখে বুঝলাম যে বোরখার আড়ালে এক বিদ্যুৎ বর্ণা লুকিয়ে আছেন। তিনি কিছু বলছেন না দেখে আমিই বললাম, বলুন, এত রাতে আপনি আমার কাছে কেন এসেছেন? মহিলা কি যেন বলতে চাইলেন, অথচ বলতে পারলেন না। তার গলাটা একটু কেঁপে উঠল শুধু। আমি বললাম, এই প্রচণ্ড শীতে এত রাতে এসেছেন, আপনার খুব কষ্ট হচ্ছে নিশ্চয়ই। একটু কফি খাবেন? সুরেলা গলার মহিলা বললেন, পেলে ভালো হয়। আমি উঠে গিয়ে হিটারের জল গরম করতে দিলাম। আপনি একা থাকেন বুঝি? হ্যাঁ, তবে আমার একজন লোক আছে, বেচারি বুড়ো মানুষ, পাশের বাড়িতে থাকে। একটু কফির জন্য তাকে আর ডাকলাম না। এ ব্যাপারে আমি কি আপনাকে একটু সাহায্য করতে পারি? অবশ্য যদি আপনার সংস্কারে না বাধে। না না, ও কিছু না, আমার কোনো সংস্কার নেই। তবে আপনি আমার অতিথি, আর এই কাজে আমি অভ্যস্ত। তাই আপনার বউ নেই? আমি এখনো বিয়ে করিনি। কথা বলতে বলতে কফি তৈরি করলাম। এক কাপ নিজে নিয়ে এক কাপ এগিয়ে দিলাম তার দিকে। রহস্যময় নারী কফির পেয়ালাটা হাতে নিয়ে উঠে দাঁড়ালেন। তারপর আমার দিক থেকে একটু সরে গিয়ে আমার দিকে পিছন হয়ে ঘরের চারিদিকে দেখতে দেখতে কফি খেলেন। এই সময় আমার খুব ভয় হলো। কে ইনি? এমন স্পর্ধা কি করে হলো? রাত দুপুরে ঘরে ঢুকে ঘরের চারিদিকে এইভাবে দেখার মানে কি? আমি একটু গম্ভীর হয়ে বললাম, শুনুন, আপনি কি বলতে চান তা চটপট করে বলে ফেলুন। এখন অনেক রাত, আমার চোখে ঘুম আছে, তার উপর এই শীতে আমি আপনাকে বেশিক্ষণ সময় দিতে পারবো না।
মহিলা মৃদু হেসে আমার সামনে টিপটে কফির শূন্য পেয়ালাটা নামিয়ে রেখে বললেন, খুব ভয় পেয়ে গেছেন না? ভাবছেন নিশ্চয়ই কোনো জিন কবরখানা থেকে উঠে এসেছে, অথবা বোরখার আড়ালে লুকিয়ে আছে কোনো ফুলন দেবী। আমার মনের ভাব ঠিক বুঝতে পেরেছেন তো? আশ্চর্য, অসাধারণ বুদ্ধিমতী মহিলা। বললাম, না মানে সারাদিন রোগিণীদের সংস্পর্শে থাকার ফলে আমি খুব ক্লান্ত। আবার সকাল থেকে শুরু হবে পরিশ্রম। তাছাড়া এক্ষুনি এই মুহূর্তে হয়তো কোনো মরণাপন্ন প্রসূতির জীবন রক্ষার জন্য ছুটতে হবে, কিংবা কোনো নবজাতককে দেখাতে হবে পৃথিবীর আলো। কাজেই আমারও তো বিশ্রামের প্রয়োজন। রহস্যময় এবার আমার মুখোমুখি বসলেন, তারপর বললেন, আমি অত্যন্ত বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আপনি যদি আমার একটু উপকার করেন তাহলে চিরকৃতজ্ঞ থাকব। না হলে হয়তো আমাকে আত্মহত্যা করতে হবে। সে কি? হ্যাঁ, সে ভারী লজ্জার কথা। আমি বললাম, শুনুন, রাত দুপুরে আমি কোনো অচেনা মহিলার লজ্জার কথা শুনতে রাজি নই। সবে ডাক্তারি পাশ করে মফস্বল শহরের এই হাসপাতালের চাকরিটা জুটিয়েছি, এটা আমি খোয়াতে চাই না। আপনি কে, কেন এবং কোথা থেকে এসেছেন কিছুই বুঝতে পারছি না। এই অবস্থায় কোনো জরুরি কল নিয়ে হঠাৎ কেউ এসে পড়লে আমার ঘরে আপনাকে দেখবে, তাতে আমার বদনাম হবে। আই এম সরি ডক্টর, আমার বক্তব্য আমি এক্ষুনি পেশ করছি। তার আগে আপনার মুখের ঢাকাটা সরাতে হবে। আপনার মুখ না দেখলে আমি কথা বলবো না। বাহ, বেশ বললেন তো। রাত দুপুরে আপনি পরস্ত্রীর মুখ দেখবেন? ছি ছি, আপনার মতো লোকের এই মানায় না। তাহলে আপনি যেতে পারেন। বলার সঙ্গে সঙ্গে নিকাবটা সরে গেল, আর এক পরমা সুন্দরীর মুখ প্রকাশিত হলো সে কালো নিকাবের আড়ালে। ঈশ্বরতার তুলির টানে এমন একটি মুখ এঁকেছেন যে সে মুখের তুলনা নেই। শুধু নিকাব নয়, বোরখার আড়াল থেকেও সেই মূর্ত রাজহংসীর মতো যে শরীরটা বেরিয়ে এলো, তা দেখে অস্থির না হয়ে পারে না কেউ। আমি চোখের পাতা ফেলতেও ভুলে গেলাম। বেশ কিছুদিন আগে এই এলাকায় একবার এই বিদ্যুৎ বর্ণাকে দূর থেকে দেখেছিলাম। তখন বোরখা ছিল না, দেখে মুগ্ধ হয়েছিলাম। মনে আছে, চোখে চোখ পড়তেই চোখের ভাষায় মৃদু ধমক দিয়ে বিদ্যুতের মতো সরে গিয়েছিলেন উনি। আর আজ এই গভীর রাতে যৌবনের পসরায় রূপের প্রদীপ জেলে সেই তিনি যে এমনভাবে আমার ঘরে এসে হাজির হবেন তাকে ভাবতে পেরেছিলাম? এবার আমারই গলা কাঁপার পালা। আপনি? হ্যাঁ, আমি মিসেস হেনা আলম। আমি কিছুই বুঝতে পারছি না। কি করে বুঝবেন? আমার এই রূপ যে বিধ্বংসী অগ্নিশিখা, তাই তো একে বোরখা দিয়ে ঢেকে রেখেছিলাম। দেখতে চাইলেন বলেই দেখালাম। যাক, যে কথা বলতে এসেছিলাম, আপনাকে আমার একটু উপকার করতে হবে। আই মাস্ট ডু ফর ইউ। আমি 7 মাসের প্রেগনেন্ট। আমার এটাকে অ্যাবর্শন করাতে হবে। আমি শিউরে উঠলাম। মিসেস আলম, এ কি বলছেন আপনি? যা বলছি ঠিকই বলছি ডাক্তার। আমি জানি আপনি অত্যন্ত অভিজাত পরিবারের বউ, আপনার স্বামী বর্তমান। এই ক্ষেত্রে এ ব্যাপারে তারই আসা উচিত ছিল, তার বদলে এই গভীর রাতে আপনি। আসতে বাধ্য হয়েছি, কেননা অ্যাবর্শনের ব্যাপারটা অত্যন্ত গোপনীয়। আমার স্বামীর অজান্তে এটা আমি করাতে চাই। কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নেই ডাক্তার। আপনি অন্যত্র যেতে পারেন, কারণ আমি এসব কাজ করি না। যদিও আমি গাইনি, তবুও শিক্ষার ওই দিকটা আমি বেছে নিইনি। তার কারণ আমার ধর্ম মানুষকে পৃথিবীর আলো দেখানোর সুযোগ করে দেওয়া, তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া নয়। বিশেষ করে প্রথম অবস্থায় হলেও একটু ভেবে দেখতাম, কিন্তু এখন বাচ্চাটার পুরো বডি ফর্ম করে গেছে। এই অবস্থায় ও কাজ আমার পক্ষে অসম্ভব। হেনা আলম দুহাতে আমার হাত দুটো জড়িয়ে ধরলেন। ওর পরশে আমি দুর্বল হয়ে পড়লাম, সেটা বুঝতে পেরে আমার দুটি হাত ওর বুকের মধ্যে টেনে নিলেন উনি। সে কি দারুণ উন্মাদনা! আমি কাঁপা কাঁপা গলায় বললাম,
কিন্তু কেন আপনি এই কাজ করতে চলেছেন? এই সন্তান আমার বাঞ্ছিত নয়। তাহলে আগে আসেননি কেন? তখন বুঝতে পারিনি সে আমাকে এভাবে ঠকাবে বলে। কে এসে? আপনি আচ্ছা লোক তো। কোনো নারী কি পারে তার গোপন প্রেমিকের কথা পরপুরুষকে বলতে? এই শীতেও আমার তখন ঘাম দেখা দিল। হেনা আলম আমার আরো কাছে এগিয়ে এলেন। উহ, সে কি মোদির উষ্ণতা! আমাকে যেন পাগল করে দিল। হেনা আলমের সুললিত করুণ কণ্ঠস্বর আবার শুনতে পেলাম। ডাক্তার, বলুন, আমার উপকার করবেন না? না, এ কাজ আমি করি না। আপনাকে আমি অনেক টাকা দেব, আমার গায়ের সমস্ত গয়না দেব, বিনিময়ে আপনি আমার এই উপকারটুকু করুন। মিসেস আলম, আপনি একটু কষ্ট করে অন্য কোথাও চলে যান। উপায় থাকলে যেতাম, উপায় নেই বলেই এত রাতে লুকিয়ে এইভাবে এসেছি। সুইসাইড করলে এক্ষুনি আমার সমস্ত প্রবলেম সলভ হয়ে যায়, কিন্তু আমি বাঁচতে চাই ডাক্তার। আমি আপনাকে বাঁচাতে পারলাম না। হেনা আলম উঠে দাঁড়ালেন, তারপর করুণ চোখে একবার আমার দিকে তাকিয়ে আবার নিজেকে বোরখায় ঢেকে নিঃশব্দে চলে গেলেন। উনি চলে যাওয়ার অনেক পরেও আমি দরজায় খিল দিতে ভুলে গেলাম। পরদিন সোনাঝরা সুন্দর সকালে গত রাত্রের ঘটনাটা ঘুমের ঘোরে একটা দুঃস্বপ্নের মতোই মনে হলো আমার কাছে। আমাদের হসপিটালে এক প্রসূতি কদিন ধরেই কষ্ট পাচ্ছে। আজ একবার শেষ চেষ্টা করে দেখব স্যালাইন দিয়ে পেন আনাবার, না হলে বাধ্য হয়ে সিজার করতে হবে। আমার কার্যলোকটি এলে তাকে রান্নার ব্যবস্থা করতে বললাম। তারপর টুক করে সামান্য কিছু বাজারও করে আনলাম। আমার এই ঘোরাফেরার মধ্যে বরাবরই কিন্তু হেনা আলমের কথাটা মনে হতে লাগলো। তার প্রস্তাব আমার পক্ষে রক্ষা করা সম্ভব হলো না। তাই বলে সত্যি কি তিনি আত্মহত্যা করবেন? যদি করেন তাহলে কিন্তু দুটো মানুষের মৃত্যুর জন্য দায়ী হব আমি। অ্যাবর্শনের সমস্যাটা মিটেই যায়, অথচ আমি কি করে এই কাজটা করি? একটি শিশু প্রাকৃতিক নিয়মে সে আপন বিবর্তনের মধ্যে দিয়ে যখন পূর্ণ রূপ পেয়ে গেছে, তার হাত পা চোখ মুখ সবকিছুই যখন যথাযথ নিয়মে তৈরি হয়েছে, তখন তাকে আত্মপ্রকাশের আগেই মাতৃগর্ভ থেকে জোর করে টেনে এনে গলা টিপে মেরে ফেলাটা, না না না, এ কাজ করলে আমি পাগল হয়ে যাব। অর্থের লালসায় এ কাজ যারা করে করুক, আমি করতে পারবো না। আমার সারা শরীর যেন সেই দৃশ্য কল্পনা করে শিউরে উঠল। অসহায় শিশুর অন্তিম আর্তনাদটা যেন ট্যাঁ ট্যাঁ করে আমার কানের কাছে বাজতে লাগলো। এই কাজ আমাকে মেরে ফেললেও হবে না। আমি অন্যমনস্ক হবার চেষ্টা করলাম। ঘরে ফিরে স্নান খাওয়া সেরে চলে গেলাম হসপিটালে। নতুন একজন পেশেন্ট ভর্তি হয়েছে এইমাত্র। বাড়িতে ডেলিভারি হতে গিয়ে বিপর্যয় ঘটিয়ে বসেছে। নার্স আয়া সবাইকে নিয়ে ঢুকে পড়লাম লেবার রুমে। ভুলে গেলাম হেনা আলমের কথা। অনেক পরিশ্রমের পর যথাযথ নিয়মে ভগবানের ইচ্ছে ডেলিভারিটা করাতে পারলাম। প্রসূতির অবস্থা ভালো নয়, তবে বাচ্চাটা ভালো আছে। লাল রক্তের ডেলা যেন একটা। কি সুন্দর কচি মুখ, হাত পা নেড়ে চিউচিউ করছে দুষ্টুটা। এইরকম একটা শিশুকে কখনো মাতৃগর্ভ থেকে বার করে এনে গলা টিপে মারা যায়? আবার মনে পড়ল হেনা আলমের কথা। সারাদিনে বারবার চেষ্টা করেও হেনা আলমকে ভুলতে পারলাম না। হেনা আলমের প্রেমিককে তা জানি না, তবে এইটুকু জানি এই শহরের উপকণ্ঠে পাহাড়ের গায়ে যে মার্বেল প্যালেসটা, সেটা হেনা আলমের। এখানে দুটো সিনেমা হলের মালিক হেনা আলম। এছাড়াও একটি বস্তি, ধানকল ও অয়েল মিলের মালিক হেনা আলমরা। হেনা আলম মমতাজ সুন্দরী, মুঘল হারমের রূপসীদের কথা যেন মনে করিয়ে দেয় হেনা আলম। কিন্তু কেন তার এ পদস্খলন? হেনা আলমের স্বামীকে আমি দেখিনি। হেনা আলমের মতো সুন্দরীকে যিনি রাজার ঐশ্বর্য দিতে পেরেছেন, তিনি যেমন তেমন লোক নয়। অথচ সেই মানুষকে ফাঁকি দিয়ে ওই প্রাসাদের অভ্যন্তরে কি করে পরপুরুষের সন্তান গর্ভে ধারণ করেন উনি, তা আমার বোধগম্য হলো না। সে রাতেও অনেকক্ষণ ধরে হেনা আলমের মুখ মনে করতে করতে ঘুমিয়ে পড়লাম। রাত তখন 12টা, শীতের রাত। প্রচণ্ড শৈত্যপ্রবাহে সারা শহর পাহাড়তলি কনকন করছে। গাছ থেকে পশুপক্ষী মরে পড়ে যাচ্ছে।
জঙ্গল থেকে বড় বড় গাছের শুকনো গুঁড়ি এনে গাছতলায় ধুনি জ্বালানো হয়েছে, যাতে অধিক সংখ্যক পশুপক্ষী মরে না যায়। ডোরবেলটা বেজে উঠল। সেরেছি, এই রাতে আবার কোথায় যেতে হবে কে জানে। উঠে গিয়ে আলো জ্বেলেই সাড়া দিলাম, কে? আমি। পরিচিত কণ্ঠস্বর। বুকটা যেন কেঁপে উঠল। জিজ্ঞেস করলাম, কে আপনি? এরই মধ্যে ভুলে গেলেন? হেনা আলম। হেনা আলম ছাড়া আর কেউ নয়। অপ্রত্যাশিত কিন্তু প্রত্যাশিত। সেই একই আবদার করবেন হয়তো। করুন, তবু তো কিছুক্ষণের জন্য দেখতে পাবো সেই চদবিকার চাঁদকে। দরজাটা খুলে দিলাম। আজ আর কালো বোরখা নয়, কাশ্মীরি সিল্কের ওপর নানা রকম কাজ করা বোরখা। সেই সঙ্গে এক মধুর সৌরভে গোটা ঘর ভরে গেল। এই সৌরভ কাল ছিল না। দরজাটা খোলা ছিল, হেনাই বন্ধ করলেন। আজ আর বলতে হলো না, মুখের ঢাকা নিজেই খুললেন। তারপর একটা কৌচের উপর বসে যেন ওনারই নিজের বাড়ি এমনভাবে বললেন, কি হলো, বসুন। আমি গত রাতের মতোই সারা গায়ে শাল জড়িয়ে তার মুখোমুখি বসলাম। হেনা বললেন, আমি চলে যাওয়ার পর কাল রাতে নিশ্চয়ই আপনি ভালো করে ঘুমাতে পারেননি। না, পারিনি। আসলে আমার এই দেহে এত রূপ কিভাবে যে তৈরি হয়েছিল তা নিজেই আমি ভাবতে পারি না। আয়নায় যখন নিজেকে দেখি তখন মনে মনে হিন্দুদের মতো পঞ্চপ্রদীপ জেলে নিজেকে আরতি করি। তাই মরতে আমার ইচ্ছা করে না ডাক্তার। এরপরে আবার যদি কখনো এই দেহ নিয়ে পৃথিবীতে আসি, তখনও কি এই রূপ আমি পাবো? আমি মুগ্ধ দৃষ্টিতে চোখের পাতা না ফেলে ওর দিকে তাকিয়ে রইলাম। হেনা আলম কিছুক্ষণ চুপ করে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কি ঠিক করলেন ওই ব্যাপারে? আমি যেন কিছুই জানি না এমনভাবে বললাম, কোন ব্যাপারে? সে কি, কাল যে ব্যাপারে কথা বললাম, মানে যেভাবেই হোক ওটা করাতেই হবে। আমার রক্ত চঞ্চল হয়ে উঠল। এই হেনা আলমের গর্ভে যে শিশু আছে সেটা ছেলে কি মেয়ে জানি না। মেয়ে হলে সে হয়তো হেনা আলমের চেয়েও সুন্দরী হবে, ছেলে হলে হবে নবাবজাদা। তার আবির্ভাবকে আমি কোন অধিকারে বাধা দেব? তবু সে স্বর্ণন্ত বিশ্ব অমৃতস্ব পুত্রা, তাকে আসতে দিতেই হবে। আমি বললাম, এ কাজ যে কখনো করিনি মিসেস আলম। জানি, কিন্তু আমার জন্য এইটুকু আপনাকে করতেই হবে। যে ভুল আমি একবার করেছি জীবনে, সে ভুল দ্বিতীয়বার করব না। আপনাকে আমি কথা দিলাম ডাক্তার। মিসেস আলম, আজ যাকে আপনি অবাঞ্ছিত মনে করছেন, একদিন তো তাকেই চেয়েছিলেন একান্তভাবে। ওর পিতা আপনার কাছে ঘৃণ্য হতে পারেন, কিন্তু ওই শিশুটা আপনার কাছে কোন অপরাধটা করলো শুনি? ও তোর পরম নির্ভরযোগ্য স্থান ভেবেই আপনার জঠরে নিশ্চিন্তে নিজের বৃদ্ধি ঘটাচ্ছে। হেনা আলম দুহাতে আমার দুটি হাত আবার জড়িয়ে ধরলেন। আবার সে উষ্ণ প্রশমন। এবার নিজেই আমার কোলের উপর নুয়ে পড়ে বললেন, সেন্টিমেন্টাল হবেন না ডাক্তার, প্লিজ। আপনি যা বলছেন আমি বুঝতে পারছি, কিন্তু তবু আমি এই কাজ করতে চাইছি কেন জানেন? এর পিতা, অর্থাৎ যাকে ভালোবেসে আমার সর্বস্ব দিয়েছিলাম, সে আমার সঙ্গে প্রতারণা করেছে। সে আর কখনো আমার কাছে ফিরে আসবে না। আমার স্বামী মেহবুব আলম এই অঞ্চলের সবচেয়ে ধনী এবং মর্যাদা সম্পন্ন ব্যক্তি। বছর 2 আগে একটি সাংঘাতিক বিস্ফোরণে তার দুটি চোখ নষ্ট হয়ে যায়, একটি পাও বাদ দিতে হয় কেটে। ক্রাচে ভর দিয়ে তিনি এক পায়ে চলেন। তার বিভৎস মুখের দিকে তাকালে ভয়ে বুক শুকিয়ে যায়। এর ফলে স্বামীর সঙ্গে সহবাসে আমার রুচি হয় না। উনি বিচক্ষণ লোক, নিজেও সেটা বোঝেন, তাই আমাকে বিরক্ত করেন না। এই সময় আমাদের এক দুঃসম্পর্কে আত্মীয়র একটি ছেলেকে ভালো লাগে আমার। সে আমাকে কথা দেয় আমাকে নিয়ে সে দূরে, বহু দূরে চলে যাবে, যেখানে মেহবুব সাহেবও আমাদের নাগাল পাবেন না। আমি তাকে বিশ্বাস করি এবং তার সঙ্গে গোপনে মিলিত হই। অবশ্যই সেটা সন্তান উৎপাদনের জন্য নয়, দেহ সুখের লালসায়। কিন্তু আমার দুর্ভাগ্য যে সে আমাকে ছেড়ে গেছে।
এখন এই সন্তানের আমি কি পরিচয় দেব? কোথায় রাখবো একে? একা যে কোথাও চলে যাব এখান থেকে, যাবই বা কোথায়? এই রূপই যে আমার শত্রু হবে। তাছাড়া মেহবুব সাহেবের ওই বিশাল ঐশ্বর্য তো ভোগ করতে পারবো না আর। আমি আমার কোলের ওপর থেকে হেনা আলমের মাথাটা তুলে নিলাম। বললাম, ভারী মুশকিলে ফেললেন দেখছি। একটা উপায় বার করুন ডাক্তার। কোনো রকমে আপনি কি একবার আমার সঙ্গে শহরের বাইরে যেতে পারবেন? খেপেছেন? যেখানে রাতের অন্ধকারে গোপনে আমি আপনার সঙ্গে দেখা করতে আসছি, সেখানে কি করে আমি শহরের বাইরে যাব? আমাকে এখানে সবাই চেনে। আমি যখন ঘর থেকে বেরোই তখন বেয়ারা দারোয়ানেরা আমায় ঘিরে থাকে। এ কাজ এখানে করতে হবে ডাক্তার। তার জন্য আপনি যা চান, যত টাকা চান দেব। আমার শরীর খারাপের অছিলায় আমার লোক দিয়ে আপনাকে ডাকিয়ে নিয়ে গিয়ে আমার বাড়িতেই এই কাজ করাবো আমি। সে কি? এছাড়া উপায় নেই। এতক্ষণ নিকাপের ঢাকা সরিয়ে রাখলেও সেই সুদৃশ্য বোরখার আড়ালে ছিলেন হেনা আলম। এবার বোরখা মুক্ত হয়ে গলার বহুমূল্য নেকলেসটি খুলে আমাকে দিলেন। বললেন, এর সবগুলি হিরে, এটা অগ্রিম হিসেবে দিলাম। আর টাকা? কত টাকা চাই আপনার? যা চাইবেন তাই পাবেন। আমি কোনো কথাই বলতে পারলাম না। হেনা আলম আমার খুব কাছে এগিয়ে এলেন। এসে ঠিক গত রাতের মতোই আমার হাত দুটি ওর বুকের ওপর নিয়ে বললেন, একবার শুধু আমাকে দেখুন, তাকান আমার মুখের দিকে। আপনি দয়া না করলে আমাকে অকালেই ঝরে যেতে হবে। হেনা আলমের পরশে কি জাদু আছে? হয়তো। আমি যেন মোমবাতির মতো গলে যেতে লাগলাম। এই অনিন্দ সুন্দরীকে আমার বুকের মাঝে জড়িয়ে ধরে এই মুহূর্তে ওর মুখ চুম্বন করতে ইচ্ছা হলো। কি যে হয়ে গেল আমার তা জানি না। হঠাৎ ওর হাত দুটি আমি নিজের মুঠোয় নিয়ে বললাম, আমি রাজি। সেই মুহূর্তে হেনা আলমের মুখের দিকে তাকিয়ে মনে হলো উনি যেন স্বর্গ জয় করে ফেলেছেন। আমার হাত দুটিতে আলতো করে প্রেমিকার মতো চুমু খেয়ে আমার কাছ থেকে সরে গিয়ে বললেন, আমি জানি ডাক্তার, রাজি আপনি হবেনই। সত্যি কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব? তাহলে শুনুন, এই নেকলেসটির দাম কম করেও 1,00,000 টাকা। এবার নগদ আপনি যা চাইবেন তাই পাবেন। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, টাকা আমি চাই না মিসেস আলম, আর ওই নেকলেসেও আমার কোনো প্রয়োজন নেই। ওটা আপনি নিয়ে যেতে পারেন। সে কি? হেনা আলম লঘু পায়ে আমার দিকে এগিয়ে এলেন। তারপর ঠিক আগের মতোই আমার হাত দুটি ধরে বললেন, এত টাকার প্রলোভন আপনি কি জন্য ছেড়ে দেবেন? শুধুমাত্র আপনার জন্য। তার মানে আমি আপনাকে চাই। আপনার রূপে আমি এমনই মুগ্ধ যে আপনার যৌবনের উত্তাপ আমাকে পেতেই হবে। এই মুহূর্তে আপনার চেয়ে লোভনীয় আমার কাছে আর কিছুই নেই। যদি আপনি কোনো রকম সংকোচ না করে আমার বিছানায় চলে আসতে পারেন, তাহলে আমি আপনার প্রস্তাবে এক কথায় রাজি। হেনা আলমের দু চোখে যেন আগুন জ্বলে উঠল। বললেন, ডাক্তার, আপনি আগুন নিয়ে খেলা করতে চাইছেন। আমার দেহটা বাদ দিয়ে আপনি অন্য কিছু চান। দেখুন, যে কাজ আমি করতে চাই না, যে কাজে আমার বিপদ এবং আপনার জীবনের ঝুঁকি আছে, সে কাজ যদি নিজের ইচ্ছার বিরুদ্ধে করতে হয়, তাহলে তা এমন কিছুর জন্য করব যা দুর্লভ। এই আপনার শেষ কথা? হ্যাঁ। হেনা আলম নেকলেসটা গলায় পরে বোরখা মুড়ি দিয়ে ঠিক যেমন এসেছিলেন ঠিক তেমনি চলে গেলেন। আমি দরজা বন্ধ করে আবার বিছানায় এসে শুয়ে পড়লাম। আমার সর্বাঙ্গ তখন কামনার আগুনে দাউ দাউ করে জ্বলছে। আমি কি বোকা? কেন যে ওকে যেতে দিলাম? এই নিঝুম রাতে জোর করে ওকে আমার বিছানায় শোয়ালে নিশ্চয়ই ও চেঁচামেচি করতো না। সুন্দরী রমণীকে জোর করেই ভোগ করতে হয়। এই চিরকালের নিয়মটা ভুলে গিয়েই ভুল হলো। তাই সারা রাত বিছানায় শুয়ে ছটফট করতে লাগলাম। পরদিন সকালেই সেই মর্মান্তিক সংবাদটা কানে এলো। মিসেস হেনা আলম আত্মহত্যা করেছেন। খবরটা শুনেই শিউরে উঠলাম আমি। উফ, কি ভয়ঙ্কর! হেনা আলম মৃত্যুকে বরণ করে নিয়ে তার পাপের প্রায়শ্চিত্ত করেছে, কিন্তু ওর গর্ভের সেই সন্তানটা,
সেটাও যে দম বন্ধ হয়ে মরে গেল। হায় ভগবান, সেই অসহায় মহাপ্রাণ যেটা মাতৃগর্ভ থেকে একটু একটু করে বেড়ে উঠছিল। এমন সময় হঠাৎ আমার সামনে যারা এসে দাঁড়ালো তাদের দেখব বলে আমি মোটেই প্রস্তুত ছিলাম না। ভয়ে আমার মুখ কাগজের মতো সাদা হয়ে গেল। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার সেন। আমি মরার মতো ফ্যাকাশে মুখে কাঁপা কাঁপা গলায় বললাম, ওয়াই? সেটা থানায় গেলেই জানতে পারবেন। কেন এখন পারি না? আপনি কি শুনেছেন মিসেস আলম সুইসাইড করেছেন? শুনেছি, কিন্তু তার সঙ্গে আমার কি সম্পর্ক? আছে বই কি, মরবার আগে তিনি একটি চিঠি লিখে গেছেন। তাতে লিখেছেন তার মৃত্যুর জন্য আপনি দায়ী। তার স্খলতার সুযোগ নিয়ে আপনি তার গর্ভে সন্তান উৎপাদন করে তাকে প্রতারণা করেছেন এবং তাকে আত্মহত্যা করতে প্ররোচনা দিয়েছেন। আমি চিৎকার করে উঠলাম, না না না, শি ইজ আ লায়ার। এ কথা সত্যি নয়, এ মিথ্যা। আমি সম্পূর্ণ নিরপরাধ, আপনারা বিশ্বাস করুন। আমাদের বিশ্বাস অবিশ্বাসে কিছুই যায় আসে না মিস্টার সেন। আপনার সততা প্রমাণ করার জন্য আদালত আছে। আপনি ভীমরুলের চাকে হাত দিয়েছেন, এখন ঠেলা সামলান। থানায় চলুন, মেহবুব সাহেব আপনার জন্য অপেক্ষা করছেন। আমার গা মাথা যেন পাক খেয়ে ঘুরতে লাগলো। এই আকাশে চন্দ্র সূর্যকে সত্যিই ওঠে? ও মাই গড, হেল্প মি। আমার মা, নির্জন চাকুরির নিরাপত্তার সবকিছুই এক লহমায় বিপন্ন হয়ে পড়ল। এক কথায় জীবনটাই নষ্ট হয়ে গেল আমার। ওই সুন্দরী কুহুকিনী কেন যে এ কাজ করলো, কেন যে এভাবে প্রতিশোধ নিল আমার উপর, তা ভেবেই পেলাম না। এখন ভাবছি, কাল রাতে ওই রকম প্রস্তাব না করে তার কথায় রাজি হলেই ল্যাঠা চুকে যেত। যেহেতু আমার অসহযোগিতায় তাকে মরতে হলো, সেই রাগে আমারও সর্বনাশ করে গেল সে। পুলিশ ঠিকই বলেছে, আমি ভীমরুলের চাকেই হাত দিয়েছি। আমার সাধ্য কি যে মেহবুব সাহেবের সঙ্গে লড়ি? সাধ্য থাকলেও হেনা আলমের ওই রকম স্বীকারোক্তির পর আমার বাঁচাও তো অসম্ভব। আইনের চোখে আদালতের বিচারে আমার কি শাস্তি হবে জানি না, তবে মেহবুব সাহেব যে আমাকে জ্যান্ত কবর দেবেন তা বুঝতেই পারছি। থানার লকআপে প্রায় আধ ঘন্টা রাখার পর পুলিশ প্রহরায় আমাকে নিয়ে যাওয়া হলো মেহবুব সাহেবের মার্বেল প্যালেসে। একটি বিলাসবহুল হলঘরের মতো বড় ঘরে আমাকে এনে যখন বসানো হলো, তখন মেহবুব সাহেবের চেহারার দিকে তাকিয়ে শিউরে উঠলাম। কি পৈশাচিক মুখ! এর চেয়ে একটা হায়না ভালো। এখানকার পুলিশ প্রশাসন সবাই সন্ত্রস্ত মেহবুব সাহেবের প্রতিপত্তি এবং ব্যক্তিত্বের কাছে। মেহবুব সাহেবের চোখ কালো চশমায় ঢাকা, কাঁচ দুটি কৌচের গায়ে ঠেস দিয়ে রাখা, টেবিলের উপর একটা দোনলা বন্দুক বাগ মারা, একটি ব্ল্যাঙ্ক ক্যাসেট লাগানো টেপ রেকর্ডার। সেটি চালিয়ে দিয়ে তিনি বললেন, আপনিই ডাক্তার সেই? হ্যাঁ, বসুন। ঘরে একটা সূচ পড়লেও যেন শব্দ হবে। মেহবুব সাহেব পুলিশ এবং তার লোকেদের বললেন, আপনারা একটু বাইরে যান, আমি না ডাকা পর্যন্ত কেউ এ ঘরে ঢুকবেন না বা এর ধারে কাছে আসবেন না। ভীত সন্ত্রস্ত সবাই চলে গেল। মেহবুব সাহেব বললেন, বয়স কত? দেখে তো ছেলে মানুষ বলেই মনে হচ্ছে। বিয়ে থা করেছ? ভয় ভয় বললাম, না। আমার স্ত্রীর সঙ্গে আপনার অবৈধ সম্পর্ক কতদিনের? আমি অশ্রুসিক্ত কণ্ঠে বললাম, মেহবুব সাহেব, আল্লাহ কসম, ঈশ্বরের দোহাই, আমি সম্পূর্ণ নিরপরাধ। আমার স্ত্রীর ওই স্বীকারোক্তিটা তাহলে মিথ্যা, কি বলুন? মেহবুব সাহেব এবার বন্দুকটা হাতে নিলেন, তারপর সেটা নিয়ে খেলা করতে করতে বললেন, কাল রাত্রেই বোধহয় আপনি শেষবারের মতো আমার স্ত্রীর দেহটা ভোগ করেছেন, তাই না? আমি মাথা নত করে বললাম, না না না, আপনি বিশ্বাস করুন, আমি তার কোনো ক্ষতি করিনি। মেহবুব সাহেবের পৈশাচিক মুখে হিংস্রতা যেন প্রকট হয়ে উঠল। বললেন, রাতের অন্ধকারে ওই রকম একজন সুন্দরী যুবতী আপনার ঘরে গেল আর আপনি তাকে ভোগ না করেই ছেড়ে দিলেন? এটা আমাকে বিশ্বাস করতে হবে? আপনি তো সবই জানেন দেখছি। আমার স্ত্রীর ব্যাপারে আমি জানবো না তো কি অন্য লোকে জানবে?
রাতের অন্ধকারে সে বেরিয়ে গেল। কোথায় গেল আমি জানবো না। বলতে বলতেই বন্দুকে গুলি পুড়ে মেহবুব সাহেব বললেন, এটা কার জন্য তৈরি করলাম বলুন তো? জানি না। আপনার জন্য। রাতের অন্ধকারে যে যুবক এক অসামান্য সুন্দরীকে নাগালের মধ্যে পেয়েও তাকে ভোগ করতে পারে না, এটা তার জন্যই খরচা করা উচিত। আপনি বলুন না, তাকে গুলি করে মারাটা উচিত কিনা? আপনার কথার আমি কোনো ঘের পাচ্ছি না মেহবুব সাহেব। না পাবার তো কিছু নেই। একজনকে ভোগ করার জন্য মেরেছি, একজনকে করার জন্য মারবেন, তবে তার আগে ওর পোস্টমর্টেম রিপোর্টটা একবার দেখুন, আমার রক্ত পরীক্ষা করান। মনে কোনো সন্দেহ রাখবেন না মেহবুব সাহেব, আমি ওকে ভোগও করিনি, ওর গর্ভে আমার সন্তানও নেই। আমি জানি ডাক্তার, সব জানি। ওর গর্ভে এই অবৈধ সন্তানের বীজ যে বপন করেছে, তাকে আমি নিজের হাতে গুলি করে মেরেছি। ও কিন্তু সেটা বুঝতে পারেনি, মানে আমি বুঝতে দিইনি। ওর প্রেমিককে মারার আগে তাকে ভয়ে দেখিয়ে এমন একটা চিঠি আমি লিখিয়ে নিয়েছি যাতে ওর ধারণা হয়েছে ওর প্রেমিক ওকে প্রত্যাখ্যান করেছে। ও তো আপনাকে অনেক কিছু দিতে চেয়েছিল, কিন্তু তা সত্ত্বেও আপনি ওর অ্যাবর্শনটা করালেন না কেন? আমি কখনো ও কাজ করিনি সাহেব। টাকার লোভে ওই পাপ আমার দ্বারা সম্ভব নয়। তাছাড়া ওতে ওর জীবনের ঝুঁকি ছিল। আপনি খুব ধর্মভীরু লোক দেখছি, ভ্রূণ হত্যা করেন না। সুন্দরী যুবতীকে রাত্রিবেলা বেডরুমে একা পেয়েও তাকে জোর করে ভোগ করেন না, টাকার লোভ করেন না। আপনাকে দিয়ে এ জগতের কোন কাজটা হবে শুনি? এক্কেবারে জাতা লোক মশাই আপনি। যাক, আমার তরফ থেকে একটা সামান্য উপহার আপনাকে দিচ্ছি। এই নিন, এটা বাড়ি নিয়ে খুলে দেখবেন। কি আছে এতে? একটা বিশাল অঙ্কের টাকার চেক। আমি জানি এই ঘটনার পর আপনি আর এখানকার হাসপাতালে চাকরি করবেন না, নিজেই ইস্তফা দিয়ে চলে যাবেন। তাই সাময়িকভাবে যাতে আপনার কোনো অসুবিধা না হয় সেজন্য এটা আমি আপনাকে দিচ্ছি। বলে একটি বড় খাম এগিয়ে দিলেন মেহবুব সাহেব। তারপর কি ভেবে যেন সেটা আবার চেয়ে নিয়ে তার উপর নিজের নাম সই করে আমার নামটা খসখস করে লিখে দিলেন। আমি অবাক হয়ে বললাম, শুনেছিলাম আপনি অন্ধ, কিন্তু আশ্চর্য, যেভাবে আপনি লেখালেখি করছেন বা এত কিছুর উপর নজরদারি করছেন, তাতে তো আপনাকে অন্ধ বলে মনেই হচ্ছে না। মেহবুব সাহেব হেসে বললেন, শুনেছেন ঠিকই। এক মারাত্মক বিস্ফোরণে আমার এই রকম দশা হয়েছিল। একটা পা গেছে, মুখটাও পুড়ে ঝলসে গেছে, দৃষ্টিশক্তিও হারিয়েছিলাম। তবে বহু চেষ্টার পর এবং বহু চিকিৎসার পর দুটি চোখে অল্প অল্প দেখতে পাই, কিন্তু এই কথা আমি কাউকে বলিনি, এমনকি আমার স্ত্রীকেও না। আমি অভিভূত হয়ে বললাম, কেন? আসলে আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসতাম। আপনি বলুন না কেন, ওই রকম একজন নারীকে ভালো না বেশি কি পারা যায়? তা যাক, যখন বুঝতে পারলাম আমার এই অবস্থার পর ও অন্যের অনুগামী, তখন মনে মনে খুব দুঃখ পেলাম। কিন্তু সেসব জেনেও ওকে আমি বাধা দিইনি। নিজেকে শামুকের মতো গুটিয়ে নিয়েছিলাম। পরপুরুষের সঙ্গে উপগত হোক, এক বিছানায় শুতো, সবই দেখতাম। এমনকি আমাকে অন্ধ ভেবে আমার সামনেই পরস্পরকে আলিঙ্গন চুম্বন করত। সব সহ্য করছিলাম, কিন্তু যখন টের পেলাম ওরা অবাধ স্বাধীনতা পাবার আশায় আমার প্রচুর ধন সম্পত্তি আত্মসাৎ করে বরাবরের জন্য এখান থেকে পালাবার চেষ্টা করছে, তখন আর থাকতে পারলাম না। প্রতিহিংসা নেবার জন্য তৎপর হলাম এবং ওদের একজনকে হত্যা করে প্রতিশোধ নিলাম। তারপর আমার স্ত্রী যখন আপনার সঙ্গে দেখা করার চেষ্টা করলো, তখন আমি ওর পিছু নিয়ে সব দেখলাম। আপনার দরজায় কান খাড়া করে ভেতরের কথাবার্তা শুনলাম। আপনার আদর্শ এবং ব্যক্তিত্বকে অভিনন্দন জানাই। তবে শেষ দিন অবশ্য আপনি ওর কাছে অন্য একটি প্রস্তাব রেখেছিলেন, কিন্তু জোর করেননি। তাতে অবশ্য আমি অসন্তুষ্ট নই, কেননা এটা হওয়াই স্বাভাবিক। তবে অর্থলোভে ওই ঘৃণ্য কাজটি যে আপনি করেননি, তার জন্য সামান্য একটু পুরস্কার অন্তত আপনার পাওয়া উচিত। তাই বিভিন্ন ব্যাংকের কয়েকটা চেক আপনাকে দিলাম। এবার আপনি যেতে পারেন। ডাক্তার, দেরি করবেন না। মনে রাখবেন, আপনি এখনো আসামি এবং পুলিশ আপনার জন্য দরজার বাইরে অপেক্ষা করছে। আমাকে আমার বাকি কাজটুকু করতে দিন। আমি চলে এলাম।
তবে ঘরের দরজা পার হবার সঙ্গে সঙ্গেই বন্দুকের গুলির শব্দ শুনে ছুটে গেলাম তার কাছে। থুতনির নিচে বন্দুকের নলটা ঠেকিয়ে ট্রিগার টিপেছেন মেহবুব আলম। টেপ রেকর্ডার যন্ত্রে সেই গুলির শব্দ ধরা পড়েছে। পুলিশের উদ্দেশ্যে লেখা একটা চিঠিও পড়ে আছে টেবিলের উপর। ততক্ষণে বাড়ির অন্যান্য লোকজন এবং পুলিশরা ছুটে এসেছে। টেপ রেকর্ডারের বলা কথা এবং তার চিঠির বিবরণ অনুযায়ী পুলিশ আমার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ তুলে নিল এবং আমাকে সসম্মানে আমার বাসায় পৌঁছে দিয়ে গেল। বলা বাহুল্য, কয়েকদিনের মধ্যেই আমি নিজের চেষ্টায় অন্য জায়গায় বদলি হয়ে গেলাম। হেনা আলম আমার সুন্দর জীবনের এক সকরুণ স্মৃতি। এটা তো ঠিক, শুধুমাত্র আমারই গোড়ামিতে সেই প্রস্ফুটিত ফুলটিকে অকালে ঝরে যেতে হলো। তাই মেহবুব সাহেবের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া ওই চেকগুলো গ্রহণ করতে বিবেকে বাঁধলো আমার। আসার সময় আমি সেগুলি পুলিশের হাতেই জমা দিয়ে এলাম। গল্পের নাম অঙ্কুর, লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়।